ব্যক্তি, জিনিসটা জিয়াউর রহমান বলে গেছেন, আরো অন্যান্য দলের প্রধানরা বলে গেছেন, আমি নামগুলো সব নিতে চাচ্ছি না। আবার কারো নাম নিলে আরেক দল রেগে যায়, কোন দিকে যাবেন আপনি? এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের দেশটাকে ভালোবাসতে হবে। দেশ কিন্তু একটা ট্র্যাকে পড়ে যাচ্ছে। ডক্টর ইউনূস আমাদের প্রাউড চিফ অ্যাডভাইজার, উনি কিন্তু ওনার সাথে আপনার যেরকম স্যার, আমার সাথে ওনার একটা চমৎকার সম্পর্ক আছে, আমাকে জড়িয়ে ধরেন উনি দেখলে। কিন্তু উনি দেশটি যেভাবে চালাচ্ছে সাউন্ড, এই 11 মাস 12 মাসে এত 53 বছরের জঞ্জাল, এটাকে ম্যানেজ করা আমাদের প্রথম দেখাতে আপনি ছিলেন আমাদের সাথে, বলেছে যে এই তো এত গ্যাঞ্জাম শেষ করতে তো আমার সময় চলে যাচ্ছে। ওই গ্যাঞ্জামের দেশটাকে একটা ট্র্যাকে আনতে অনেক সময় লাগছে, বাট দে আর ট্রাইং, দে আর ডুইং দেয়ার বেস্ট। গো হেড ডক্টর শওকত আলী। না, এখানে একটা জিনিস আমি যেটা বলে থাকি যে জনাব কেনেডি যুক্তরাষ্ট্রের সব থেকে সফল এবং এতগুলো নায়ক পিচিত রাষ্ট্রপ্রধান দুনিয়াতে কেউ ছিলেন না। তিনি একটা কথা বলেছেন, আস্ক নট what your country can do for you, ask what you can do for your country। যেটা আপনি কখনো জিজ্ঞেস করবেন না যে আপনার দেশ আপনার জন্য কি করে বেড়াচ্ছে, আপনি জিজ্ঞেস করবেন আপনার নিজেকে যে আপনি দেশের জন্য কি করছেন। যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটু অন্যভাবে বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বিএনপির ভিতরে এই আদর্শ আছে কিনা এটা তো তর্ক সাপেক্ষ বিষয়। এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি এবং আমরা হয়তো বলতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস, না না, এটা অক্সফোর্ড আমি বলছি, এটা এখন নাই বিএনপিতে। দেশ দল ব্যক্তি সিস্টেমটাই নাই এখন। বিএনপিতে উল্টা হয়ে গেছে, ব্যক্তি দল দেশ হয়ে গেছে এখন। ইটস রিভার্সড, দে নিড টু রিভার্স ইট अगेन। রাইট। এখন 84 বছর হয়ে স্যারের বয়স প্রায় 85 বছরে পড়ল। আমি তার পরশুদিনের বক্তব্য দেখে আপনি অবাক হবেন, এত প্রাঞ্জল ভাষায় ফ্ললেস বক্তৃতা। উনি তো এমনি সারা জীবন 45 মিনিট বক্তৃতা দেন, 45 মিনিট হয়ে যাবে, ঘড়ি লাগবে না, যে কোনো স্টেজে উনি অটোমেটিক স্টপ করে ফেলেন। ওনার ইন্টারনাল ক্লকটা এত প্রিসাইজ, আমি অবাক হয়েছি। আপনি মনে রাখবেন 000 পরে 45 মিনিট উনি স্ট্রেট কথা বলে স্টপ হন। এটা আরেকটা ওনার ছাত্র থেকে আরেকটা খবর পেলাম। ওকে, সো একটা জিনিস দেখেন, আপনার 82, আপনি এই দেশের মেইন স্ট্রিম পলিটিক্সে আপনি একজন লিডার, নিজে বহু ইলেকশন করেছেন। আপনি দেখেন বাইডেন 82 বছর বয়সে মাপ চলল যে আমি এই দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে পারবো না ইলেকশন। সেখানে আল্লাহর রহমত যে এই 180 মিলিয়ন লোকের বিশৃঙ্খল একটা দেশের এই 84 বছর বয়সের একজন মানুষ তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার সহায় হন এবং তারপর রহমত বর্ষিত করুক। এই আমরা একদম শেষ পর্যন্ত তাকে সাপোর্ট করে যাব। সুন্দর কথা বলেছেন, আমিন। We all are supporting this dialogue. আমি আরো খুশি যে আমাদের যে সংগঠন এপিসোডে ডক্টর শওকত আলী, আমি আপনাকে প্রেসার দিব এখন যে ভোটের ব্যাপারটা নিয়ে আপনাকে একটু কথা বলতে। আপনি অনেক, আপনি ইউ আর এ গুড টকার। আপনি যেরকম বললেন ডক্টর ইউনূস 45 মিনিট স্ট্রেট কথা বলে ফেলেন। আপনি কতক্ষণ কথা বলেন, ডক্টর হাসান কথা বলেন, এটা আমার কাছে কিন্তু কাউন্ট আছে। আপনিও কিন্তু, আপনাকে অনেকে আমাদের প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামে আপনাকে শেষ বক্তা দিলে একটা বিপদ হয়ে যায়, কেন জানেন? আপনি কথাগুলা বলতে পারেন না, আর আপনাকে মাঝখানে দিলে যারা পরে বলবে তারা আর বক্তব্য দিতে পারে না। আমি অনেক প্রোগ্রাম দেখেছি আপনাকে নিয়ে বিব্রতক অবস্থায় পড়ে যে আপনি কথা বলতে গেলে তারা কথা বলতে পারে না কেউ, কারণ they cannot match with you or you cannot match with them। না বাবু, এটা কি, এটা হয়েছে এই কারণে যে যেহেতু আমার প্রফেশনটা অধ্যাপনা, এমবিএ তে একটা ক্লাস হয় অ্যাটলিস্ট 3 আওয়ার্স, 2.5 hours to 3 hours, অনেক সময় 4 ঘন্টা হয়। এটা ডিপেন্ড করে সেমিস্টারে কি ধরনের সাবজেক্ট। তো আমার এই পেশাগত বক্তব্য দেওয়ার কারণে আমার কাছে এই 5 মিনিট 10 মিনিটটা আমার জন্য কিছুই না। এটা মনে হয় যে এটা বিএনপির ম্যাক্সিমাম ইয়াগুলাতে যেগুলো আমরা সেমিনার করেছি বা যেগুলো এখানে তো আপনি আমাকে আগেই ডায়েট, আপনার সেমিনারে এগুলাতে আপনি যেভাবে কথা বলেছেন, আপনি জিয়াউর রহমান সম্বন্ধে যা জানেন, একটা ভালো বিএনপি করার লোকও তা জানে না, তারা জানে বলছি।
তারা জানে আমার কিভাবে। আমার একটা রিকোয়েস্ট আপনার কাছে, ওগুলো নিয়ে আমরা আরেকদিন আসবো, আমাদের প্রায় 10 মিনিটের মতো সময় আছে। আপনি ভোটের ব্যাপারটা আমি একটু শুনতে চাই, কারণ ভোটের ব্যাপারে বাবু ভাই আমি আমি একটা বলে কথা আমি বলি। পয়েন্ট গুলো বলি না আপনাকে, যে অনেকেই এটা নিয়ে জানতে চাচ্ছে এখন, যেটা অনেকেই বুঝতেও পারে না, কি বাংলাদেশ থেকে যেরকম পাপিয়াট সহ আরো কিছু আছে বিকৃত কথাবার্তা বলছে বিএনপির নেত্রীরা বা অন্যান্যরা, এরা এবং বুঝে প্রবাসী না, মানুষের বিরুদ্ধে they don't এরা কথা they বলছে। don't even know what they are talking. ইভেন তারেক রহমান তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বিদেশে, আমাদের পালিয়ে গেছে উনিও বিদেশে। বিদেশ থেকে রাজনীতি করা যাবে না, বিদেশে ভোটারদের কেন্দ্রে তাদের গা জ্বলছে। আমি একটু বুঝিয়ে দিই আপনাকে, আমি হাসনাতকে এবং মিস জারাকে আমাদের অনুষ্ঠানেই, সরি সার্জিস আলমকে একটু ভালোভাবে বুঝিয়ে আসছি। এবং দেখেন, কালকে আমাদের ডক্টর হাসনাত হোসেন একটা ক্লিপ ছেড়েছে, যে হাসনাত এনসিপি নেতা কি বলছেন প্রবাসীদের নিয়ে, হোয়াট আউটস্ট্যান্ডিং স্টেটমেন্ট। এখন প্রবাসীদেরকে যাদের গায়ে লাগবে, ডক্টর শওকত আলী আপনার একটা ভোট, রাইট, আমার একটা ভোট, আমি আমার পরিবারের 2টা লোককে কি বাংলাদেশে ভোট দিতে বলতে পারবো না? আপনি যদি 2টা লোককে বলেন কনভিন্স হবে না? আমি আর ডক্টর শওকত আলী আর ডক্টর হাসান হোসেন যদি 3 জনের 3 3 9টা ভোট দিতে পারি, যদি 1.5 কোটি ভোট হয়, ক্যান ইউ মাল্টিপ্লাই? আপনি তো ম্যাথ ভালো জানেন। 3 জন করে যদি 1.5 কোটি হয়, কত ভোট হলো ডক্টর শওকত আলী? এখানে আপনি তাহলে এটা মেসিভ চেঞ্জ করার জন্য প্রবাসীরাই তো এরা। অফকোর্স এখানে আপনার তুরস্কে, টার্কিতে 1.5 কোটি ভোটার, ডক্টর শওকত আলী, 1.5 কোটি ভোটার যদি হয়ে থাকে ইংল্যান্ড বা ইউরোপে, তাহলে 2-3% মাল্টিপ্লাই করলে যেই দলকে সাপোর্ট দেবে প্রবাসীরা, তারা কিন্তু লিডিং। এটা তারা জানে, যারা ডোমেস্টিক পলিটিক্স করে আমাদের দেশে, এরা জানে বলে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলে। কিন্তু আমি টক শোতে একদিন বলেছিলাম, এই ধরনের কথাবার্তা উঠছিল প্রবাসী প্রবাসী, সরাব এখানে আমাদের কাজ হচ্ছে টাকা পাঠানো। আর মন্ত্রণালয়, প্রবাসী মন্ত্রণালয়, ডক্টর শওকত আলী আপনি এই ব্যাপারে জোরালো ভূমিকা রাখবেন। মন্ত্রণালয় যেটা হবে বা আছে, বিদেশি দিয়ে চালাতে হবে। সরকারের বিদেশিরা প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলবে, নট বাংলাদেশিরা প্রবাসীদের কথা বলবে বা প্রবাসী মন্ত্রণালয় চালাবে। না না, আমি গতকালকেও আমার বক্তব্যে বলেছি, আমাদের এদেশে এই যে খেটে খাওয়া মানুষগুলো, এমনকি একটা গ্রোসারি দোকান দেখেন, যে লোকটা ইলিশ মাছ বিক্রি করে দেশের, তার কি অবদানটাকে আপনারা কোনোদিন স্বীকৃতি দিয়েছেন? যদি এই দোকানটা না থাকতো, একজন ইকোনমিস্ট হিসেবে আমি বলি, তাহলে মনে করেন আমাদের রেস্টুরেন্ট, এই যে মাছগুলো কেনে, আপনি নিজে একটা রেস্টুরেন্টের মহাপরিচালক, এখানে আপনি দেখেন, আপনি কিন্তু একটা কন্ট্রিবিউশন করছেন। আপনি কিন্তু রুই মাছটা, ইলিশ মাছটা দেশ থেকে নিয়ে আসেন এবং এটা বিক্রি হয়। আমাদের দেশে কিন্তু ফরেন কারেন্সি যে একটা রিজার্ভ যেটা বাড়ছে, এটা কিন্তু এই বিজনেসম্যানদের ফলে। আমাদের যারা এই গ্রোসারি দোকানদার আছে, আমরা প্রবাসী যারা অধ্যাপক আছে, সবাই আমাদের এই দেশটাকে গড়তে হবে। আমি টার্কির উদাহরণ দিচ্ছিলাম, তুরস্কের, এখানে তারা ভোট দেয়, তুরস্কের অল ইলেকশনে তারা কিন্তু ভোট দেয় এবং তাদের একটা অপশন আছে, তাদের ছেলে মেয়েরা যারা প্রায় 50 বছর আগে চলে গেছে, তাদেরও অপশন আছে whether they will accept or participate in that election। তারা ইউরোপিয়ান ইউনিয়নে এই কাণ্ড করেছে, জার্মানি তো করেছেই। আর একটা উদাহরণ আমি দিতে চাই, যদিও এই উদাহরণটা খুব ভালো হয় না, সেটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের কিন্তু ছোট বাচ্চারা পর্যন্ত এদেশে যাদের জন্মগ্রহণ করেছে, ইহুদি হলেই তারা ইসরায়েলের অটোমেটিক সিটিজেন, ভোট দিতে পারে, সেখানে বসবাস করতে পারে, প্যালেস্টাইনদের জমি দখল করে সেখানে তারা থাকতে পারে। বাংলাদেশকে সুন্দর করে তুলতে হলে, দেখেন আমি আরেকটা কথা বলি, এখানে ডোনাল্ড ট্রাম্প 1%, কোনো টকশোতে বলিনি, কালকে ওপেন মিটিংয়ে বলেছি, 1% উনি এই যে বিগ বিউটিফুল যে বাজেটটা তিনি দিয়েছেন, এই পাস করেছেন, এখানে 1% আমাদেরকে টাকা পাঠাতে হলে আমাদেরকে তাকে ট্যাক্স দিতে হবে 1%। আমি এর কালকে যখন প্রশ্নটা উঠেছে, আমি তার উদাহরণ বলেছি যে এই 1% ইকুইভ্যালেন্ট যে অ্যামাউন্টটা হবে, এটা যদি বাংলাদেশ গভর্নমেন্ট ইনসেন্টিভ আকারে সেখানে আমাদেরকে দিয়ে দেয়, তাহলে কিন্তু মাইনাসে প্লাস হয়ে গেল, আমাদের রিজার্ভে কোনো রকম সংকট দাঁড়াবে না। এক লাইনের সমাধান আমি দিয়েছি, এর ব্যাখ্যা আছে, বহু রকম ব্যাখ্যা আমি দিতে পারবো। তো এখন সেটা একটা পয়েন্ট, আমরা যেটা অনেকেই চিন্তা করছে, যুক্তরাষ্ট্র থেকে সব থেকে বেশি টাকা যাচ্ছে এবং সেখানে যদি এই ধরনের 1% আমাদের ট্যাক্স দিতে হয়, তাহলে আমাদের কি হবে না। আমি এখনো যারা বাংলাদেশ পরিচালনা করে তাদেরকে বলেছি, এবং দেখবেন এটা হতে হবে,
সেটা হলো আমাদের এই কম্পেনসেশন বাংলাদেশ গভর্নমেন্টের যে বাংলাদেশ ব্যাংক আছে তারা একটা নীতিমালা ঘোষণা করুক অতি শীঘ্রই, যাতে আমরা এইটা যে ট্যাক্সটা আমরা এখান থেকে দিয়ে দেব, এই ট্যাক্সটার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মানি আমরা বাংলাদেশে পাবো। তখন এই যে ট্যাক্স বসানোর ফলে আমাদের রেমিটেন্স এখানে কমবে না। এবার আপনি ইলেকশনে আসেন বাবু ভাই, আপনি বারবার, আমি জানি আপনি নিজেও ছিলেন, দেখে আসছেন। এই পরিস্থিতিতে আমি খুব শঙ্কা প্রকাশ করছি। আমি চাই ডেমোক্রেটিক যে চিন্তা ভাবনার ক্ষেত্রটা হবে নির্বাচন, কিন্তু এই পরিস্থিতি যেখানে দলগুলো একজন মারামারি, হানাহানি, স্টেজ ভাঙা, পুড়িয়ে দেওয়া, এই যে লোকগুলো মিসক্রিয়েন্ট গুলো এই সমস্ত করে আসছে, এগুলো আপনি দমন না করে কিভাবে নির্বাচন দেবেন? আপনার 7-8 মাস আর বাকি আছে। আর এই ইলেকশন গ্রহণ করবে কি? আমি তো দেখছি ইলেকশনের ডেট ঘোষণা করলি কি পরিমাণ মারামারি, কাটাকাটি এবং অঞ্চলগুলো দখল করা, ভোট কেন্দ্র দখল করা, শেষ পর্যন্ত দেখা যাবে যে ইলেকশনটাকে আমাদের হয়তো বাতিল করতে হবে। তো এই অবস্থার ভিতর দিয়ে যদি যারা রাজনীতি করছে তারা যদি ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি না করে, তারা যদি হানাহানি করে, একজন আরেকজন স্টেজ পুড়িয়ে দেয়, ভাঙে বা ইন্ধন দেয় বা বলে, মিছিলে বাধা দেয়, পদযাত্রাতে বাধা দেয়, তাহলে আপনি কিভাবে এগিয়ে যাবেন ভাই? আপনার ইলেকশন দিয়ে কি হবে? কি করবেন? নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট যেটা আমি সবসময় বলে, হোয়াট হ্যাপেন আফটার দি ডে, নেক্সট ডে আফটার দি ইলেকশন? আপনি যদি এখন মানুষগুলোকে কন্ট্রোল না করতে পারেন, সবাইকে